আলাইকুম, আল্লাহর রহমতে আশা করি হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। এখন আমার পরিচয় আর না দেই, সরাসরি পড়ার পরিচয় চলে যাই। আমাদের আজকের টপিকটা হলো ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতি নিয়ে এসএসসি লেভেলের সকল স্টুডেন্টদের একটু মাথা ব্যথা থাকে, কারণ এখানে অনেক সূত্র, এখানে চিন্তা ভাবনার ব্যাপার আছে। এখন চিন্তা ভাবনা এটি তুমি করবা, যদি সূত্র পারো চিন্তা ভাবনা করতে অনেক ইজি। তার জন্য আমি সূত্রের উপরে একটি ক্লাস রাখলাম, যেটা তোমার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ অল ফর্মুলা একবারে ক্লিয়ার হয়ে যাবে, ডিরেক্ট ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য কিছু ট্রিক্স এবং ট্রিকের দরকার, এগুলো আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব তোমাদের সাথে। এখন এই ট্রিক্স এবং ট্রিকের জন্য আমরা একটা পঞ্চভুজ এঁকেছি, যা পঞ্চভুজের মাধ্যমে দেখো আমরা কিভাবে ফর্মুলাগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারি। এই পঞ্চভুজ এটা ষড়ভুজ। এখানে 10 লিখবো, এখানে লিখবো সাইন, এখানে লিখবো কস, এখানে লিখবো কট, এখানে লিখবো কোসেক, এখানে লিখবো সেক। এখন দেখো আমরা প্রথম একদম মাদার ফর্মুলাগুলো কিভাবে পাই। 10 এর বিপরীতে কি? কট। তাহলে 10 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 বাই কট। ঠিক আছে। এখন সাইন এর বিপরীতে কি? কোসেক। সাইন ইকুয়াল টু কি লিখতে পারি? 1 বাই কোসেক। তারপর আছে কস। কস এর বিপরীতে কি লিখতে পারি? কস ইকুয়াল টু 1 বাই সেক। ঠিক আছে। এখন দেখো, এখন আবার এগুলার বিপরীতে যেমন কট ইকুয়াল টু 1 বাই 10। আবার দেখো কোসেক, কোসেক ইকুয়াল টু কি? 1 বাই সাইন। এখানে কিন্তু একটা 1 আছে, খেয়াল করো, 1 বাই সাইন। তারপরে কি? সেক, সেক ইকুয়াল টু 1 বাই কস। তাহলে 1 বাই কস। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এটা মুছে দিই। বুঝছো কিভাবে আসলো? এই cos 1 বাই sec, যদি 10 লিখি তাহলে 1 বাই cot। এভাবে প্রথম একটা ষড়ভুজ আঁকবা, তারপরে এখানে 10 লিখবা, sin লিখবা, cos লিখবা, cot লিখবা, cosec লিখবা, sec লিখবা, তারপর এখানে 1 লিখবা। ঠিক আছে। তারপর 10 ইকুয়াল টু 1 বাই cot, sin ইকুয়াল টু 1 বাই cosec, cos ইকুয়াল টু 1 বাই sec। মানে এটা মুছাই ফেলি। এখন আমাদের আরো কিছু সূত্র আছে যেগুলো স্কয়ার দেওয়া। ঠিক আছে, স্কয়ার দেওয়া। যেমন আমরা সবগুলোর উপর স্কয়ার দেই, sec স্কয়ার, cos স্কয়ার, cot স্কয়ার, sin স্কয়ার। 10টা মুছে দিলাম। 10 স্কয়ার, cos স্কয়ার। এখন দেখো, আমরা যারা সূত্র জানি তারা তো জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপর আরো জানি কি, যে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরো জানি কি, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তো কোনো টিকে বললো না, কারণ মুখস্থ লিখে এলাম। কিন্তু না, তোমরা টিকে আকারে শিখবা। আমি তোমাকে থেকে দেখা দিতেছি। এই দেখো, tan স্কয়ার এদিকে যাইবা, tan স্কয়ার, তারপরে এদিকে উপরের দিকে একটা দাগ টানবা, এটার সমান্তরালে, এটা সমান্তরালে, এদিকে একটা দাগ টানবা, তারপরে এদিকে একটা দাগ টানবা, মানে কোণের শেপ আঁকবা আর কি। এখন দেখো, এটা লেখো, এদিকে প্লাস হবে। ঠিক আছে, তোমার বুঝে দিতেছে। এটা মুছাই দে। ঠিক আছে। tan স্কয়ার, ঠিক আছে, tan স্কয়ার থিটা, তারপরে প্লাস এর প্লাস, তারপরে কি 1 ইকুয়াল টু কি হয়? ইকুয়াল টু এটাই হবে, এই tan স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার। আমি থিটাটা অ্যাড করলাম, কি tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার। আচ্ছা, এগুলা থিটা দিয়ে দিই, তাহলে বুঝতে আরো সম্ভব।
এখন দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, ঠিক আছে। তারপরে লিখি, তারপরে এদিকে এদিকে মাঝখানে কি প্লাস, এদিকে কি আছে 1, সব সময় রাখবে এটা কিন্তু 1 আছে এদিকে, তাহলে কি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস প্লাস এদিকে কি আছে কোনায় cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি, এই দাগটা কোন কোন জায়গায় গেছে সেটা একটু ঠিক করে নি, সমান্তরাল দাগ দিবা, এই যে এটা কি 1 এ গিয়ে লাগছে। তারপর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস প্লাসের প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয় 1 হয়। দেখবা এই সূত্র থেকে ওই সূত্র কিভাবে আসে, আগে যেগুলো লিখছি, এখন এইদিকে দেখো 1 মাঝখানে কি প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, এদিকে লিখি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি cosec স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এখন দেখো এই সূত্রগুলা থেকে ওই সূত্রগুলাতে কিভাবে যায় এটা খেয়াল করো, আমরা আমাদের এদিকে 1 রাখলে দিয়ে কি কি যায় sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা প্লাস এদিকে গেলে 10, এদিকে প্লাস 10 দিয়ে গেলে কি মাইনাস 10, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এদিকে কি থাকে 1 প্লাস এর 1 পরে থাকে 1, বুঝছো। দেখো ডাইরেক্ট এই সূত্র থেকে এই সূত্রে আইসা বসছি কি শুধুমাত্র এই সহবুজের কারণে এইভাবে সুন্দরভাবে ট্রিক আকারে সূত্রগুলো মনে রাখতে পারবে। তারপরে এই যে এটা এখানেই দেখাই না, আচ্ছা এটা এখানেই দেখ sin স্কয়ার প্লাস cos থিটা 1, ঠিক আছে, এটা ডাইরেক্টলি হয়ে গেছে, এর আর কিছু দরকার নাই, sin স্কয়ার প্লাস cos থিটা 1 এটা ডাইরেক্ট হয়ে গেছে 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এখন এই দেখো cot স্কয়ার থিটা যদি এদিকে ওইদিকে নেই তাহলে কি হইব 1 এর 1 পরে থাকবে cot স্কয়ার থিটা কি হবে cosec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা, এই cot স্কয়ার থিটা দিয়ে কি আছে প্লাস, ওইদিকে গেলে কি হইব মাইনাস, ইকুয়াল টু দিয়ে গেলে কিন্তু মাইনাস হয়, মাইনাস cot স্কয়ার থিটা। এখন দেখো আমাদের সূত্র হয়ে গেছে, এটাকে যদি সুন্দরভাবে সেপারেট করি এটা হইব কি 1 না সরি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস এই cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শুধু এই এদিকের সবটাই দিকে নিলাম আর ওইদিকে সবটাই দিকে আনছি। এই দেখো আমি এখন বাকিগুলা মুছে দেই, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা একটা সূত্র জানি স্কয়ার থিটা প্লাস এটা মুছে, এই দেখো ঠিক ওইভাবে আমরা ওই সূত্র তিনটায় আইসা করলাম, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রথমে যেগুলো লিখছিলাম, যেগুলো মুখস্থ আকারে লিখছিলাম, দেখছো এগুলা কিভাবে এই সরলভুজ দ্বারা ভাঙা লিখছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বুঝছো। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা এটা এদিকে লিখে দিই তাহলে দেখতে সুন্দর হবে। প্রথমটা প্লাস এগুলা মাইনাস, এটা হয়ে যাবে, তুমি সিম্পলিফাই করলে এটার মাধ্যমে এটা হয়ে যাবে। আচ্ছা এগুলা ডিরেক্ট মনে রাখতে পারো তাহলে, তবে যারা পরীক্ষার আগের রাতে পড়ো আর কি তাদের তো মুখস্থ করার এতটা সাধ্য নেই, তাদের কথা চিন্তা করে দিলাম আর দেখলাম। এখন এগুলা সূত্র শেষ, তুমি মোটামুটি কঠিন সূত্রগুলো আয়ত্ত করে ফেলছো, এখন সবগুলা সহজ। মুছে দিলাম। এখন আমরা দেখবো আর কি কি সূত্র আছে। এখন আমরা সমকোণী ত্রিভুজে চলে যাই। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের
একটি কোণ 90 ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন এখান থেকে আমরা ফর্মুলা বের করব কিভাবে? এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? লম্ব। লম্ব এটা কি হবে? অতিভুজ। অতিভুজ এটা কি হবে? ভূমি। ভূমি। এখন দেখো এটাতে যদি সাইন লিখি, সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান কত? এটা আমরা একটা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারবো। যেমন সাইন থিটা মানে, সাইন মানে কি? সাগরে লবণ অতি। আমরা লিখে ফেলি, এটা মুছে ফেলি। সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ অতি। অতি সাগর মানে কি? সাগর। সাগর মানে সাইন থিটা। সাইন থিটা। লবণ মানে কি? লম্ব। অতি মানে কি? অতিভুজ। অতিভুজ, ঠিক আছে? তাহলে এখানে আমরা সম্পর্ক দিয়ে দিই ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে যদি আমরা সুন্দর মতো লিখি তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো আমরা টিকের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারি? সাইন থিটা মানে সাগরে, সাইন মানে মনে রাখবা সাইন মানে সাগর, তাহলে পুরোটা কি ট্রাম মনে আসা পারবো। যেমন সাগরে লবণ অতি, সাইন থিটা মানে সাগরে লবণ অতি। সাগর মানে সাইন থিটা ইকুয়াল টু লবণ মানে লম্ব, মাঝখানে একটা বাই আছে মানে ভাগ, লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে? এটা সাইন থিটার সূত্রটা। এটা মুছাই দেই। কি পাইছি? সাইন থিটা মানে সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই পাঁচটা পড়ে লেখা ছিল তো, তাই লেখা অনেক অসুবিধা আছে, কিছু মনে করো না, ঠিক আছে? এখন cos sin cos থিটা লিখি। cos থিটা ইকুয়াল টু cos মানে কবর, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরে ভূত ভূত অতি অতি। এখানে কবরে মানে cos, cos cos থিটা ইকুয়াল টু, ইকুয়াল টুটা পরে দেই আমাদের বোঝার সুবিধার্থে। ভূত মানে কি? ভূমি। অতি মানে কি? অতিভুজ। এখানে দেখো cos থিটা ইকুয়াল টু আমরা মনে রাখতে পারবো cos মানে কি? কবরে। ভূমি মানে কি? ভূমি। ভূত মানে ভূমি। অতি মানে অতিভুজ। কবরে ভূত অতি, তাহলে কি হয়? cos ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে আমরা এখানে সমান সমান দেই আর এখানে একটা বাই দেই, ঠিক ওই সূত্রের মতোই। তাহলে কি হয়? cos থিটা আমরা মনে করতে যেখানেই cos থিটা দেখবো মানে কি? কবরে ভূত অতি। কবরে মানে cos থিটা, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ, ঠিক আছে? তাহলে যদি আমরা এটা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হয়? cos থিটা ইকুয়াল টু কি? cos মানে কি? কবরে, কবরে তারপরে টার্ম কি? কবরে ভূত অতি মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূত মানে কি? ভূমি বাই অতিভুজ, সরি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তারপরে পরেরটা কি? tan। tan মানে কি? টেরা লম্বা ভূত। tan যদি tan থিটা দেখো তাহলে কি মনে করবা? টেরা, টেরা লম্বা লম্বা ভূত। এখানে টেরা মানে কি? tan থিটা, tan থিটা। ওইগুলার মতোই এখানেও ইকুয়াল আছে, পরে দেই। লম্বা মানে কি? লম্ব, লম্ব। ভূত মানে কি? ভূমি। তাহলে আমাদের কি দাঁড়ায়? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ওইগুলার মতো।
যখনই আমরা টেন থিটা রাখবো তখনই টেরা মাথায় আনবো, তারপরে পরেরটা আমি এভাবে মনে মনে এসে পড়বো। তোমরা প্রথম পারবা না ঠিকই, দু একবার প্র্যাকটিস করলে একদম আয়ত্তে এসে পড়বা, আর জীবনে ভুলতে পারবা না। ঠিক আছে? টেন থিটা মানে কি টেরা লম্বা ভূত, টেন থিটা টেরা লম্বা ভূত। তাহলে টেরা মানে কি টেন থিটা, লম্বা মানে কি লম্ব, ভূত মানে কি ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি সূত্রটা? টেরা লম্বা মানে লম্ব, ভূত বাই ভূত, ভূত মানে কি ভূমি। ঠিক আছে? এই দেখো আমরা অনেকগুলো সূত্র শিখে ফেললাম। সাইন কস টেন, সাইনের বিপরীত কি? ওই যে আমরা পঞ্চভুজে দেখছিলাম, আবার রাখি ওটা করি। সাইন আছিল কোন জায়গায়? এই জায়গায়। সাইনের বিপরীতে কি আছিল? কোসেক, সি ও এস সি সি, কোসেক। এখন সাইনকে যদি আমরা উল্টিয়ে দেই, সাইনকে উল্টে দিলে কি পাবো? কোসেক। কি পাবো? এদিকে কি আছিল? কোসেক। আচ্ছা, সাইন cos cot sec, সাইনের বিপরীতে কি ছিল? কোসেক। এখন সাইনের বিপরীত মানে কি? সাইনের উল্টা। এখন সাইনকে যদি উল্টিয়ে দেই তাহলে কি আসবে? কি আসবে এখানে? কোসেক, সি ও এস ই সি, কোসেক থিটা। উল্টিয়ে মানে কি? 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা মানে উল্টে মানে কি? মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে সাইনকে উল্টা দিলে কি? অতিভুজ উপরে, সাইনকে উল্টা দিলে কি? কোসেক হয়। উল্টে দিলে কি হয়? অতিভুজ যাবে উপরে, অতিভুজ যাবে উপরে, আর নিচে আসবে কি? নিচে আসবে লম্ব, লম্ব। এটাই সূত্র। দেখো, অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। এখন আমরা আরেকটা নিয়ম করতে পারি। এই দেখো, আমরা জানতাম কি যে cosec থিটা ইকুয়াল টু 1, এদিকে ছিল 1 বাই cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। এই দেখো এখানে লিখি 1 বাই sin থিটা, sin থিটা। এখন 1 বাই sin থিটার মান কত? উপরে কি নাম দেওয়া যাবে? sin থিটা মানে কি? sin থিটা মানে কি? sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। ঠিক আছে? 1 বাই cosec থিটা, sin থিটা 1 বাই cosec থিটা, 1 বাই cosec থিটা লিখে এখানে cosec থিটা। এখন দেখো sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, তাহলে cosec থিটা ইকুয়াল টু কত? cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। যেহেতু এর একটা বিপরীত sin থিটা। এখন দেখো sin থিটা পাইছিলাম কি? যে লম্ব বাই অতিভুজ, সংক্ষেপে লিখি অতিভুজ। এখন আমরা যদি এটা করি তাহলে 1 ভাগ সম্পর্ক গুণ সম্পর্ক হলে কি হয়? উল্টিয়ে যায়। গুণ সম্পর্ক, এই ভাগটারে গুণ ভাগ সম্পর্ক না, এটা 1 এর সাথে পুরাটারে আমরা উল্টে দিলাম। এখন কি ভাগ সম্পর্ক গুণ সম্পর্ক হইলে কি হয়? উপরেরটা নিচে, নিচেরটা উপরে। অতিভুজ যাবে উপরে আর লম্ব আসবে নিচে। এখন দেখো অতিভুজ 1 এর লগে 1 এর সাথে পুরোটা গুণ দিলে কি না? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে কি তাহলে cosec থিটা অতিভুজ বাই লম্ব। আমরা যদি একবারে উল্টে দিতাম তাহলে অতিভুজ বাই লম্ব পাইতাম। এখানে আমরা মানে প্রমাণ টাইপের কিছু প্রমাণ করে দেখলাম, এখানে কি অতিভুজ বাই লম্বই পাওয়া যায়। তার মানে আমরা লিখতে পারি কি? লিখতে পারি লিখতে পারি cosec থিটা ইকুয়াল টু cosec থিটা ইকুয়াল টু লিখতে পারি, এটা উল্টে গেলে অতিভুজ উপরে, নিচে কি? লম্ব। তারপরে cos
কসের বিপরীত কি? কসের বিপরীত sec। এখন আমরা কি লিখতে পারবো? প্রমাণ করলে আবার ওইটার মতো ওইটাই আসবে, এত প্রমাণে যায় না। এখন cos থিটার বিপরীত কি? sec। এখন sec থিটা ইকুয়াল টু কি হবে? cos উল্টে যাইব, তাহলে sec থিটা একটা দেখালাম প্রমাণ আর কি, ইকুয়াল টু উল্টে যাব, sec থিটা ইকুয়াল টু cos উল্টে গেলে কি হবে? অতিভুজ যাবে উপরে, ত্রিভুজ যাবে উপরে আর ভূমি আসবে নিচে, ভূমি আসবে নিচে, বুঝছো? তারপরে কি বাকি আছে কি? cot থিটা, cot থিটা, cot থিটা ইকুয়াল টু কি? 1/tan থিটা। তারপরে tan থিটা যদি আমরা বসাই, tan থিটা বসাইলে যদি লম্ব বাই ভূমি বসে, তারপরে 1 বাই মানে 1 এর সাথে এটা ভাগ সম্পর্ক, 1 এর সাথে ভাগ সম্পর্ক, তারপরে যদি আমরা গুণ সম্পর্ক দেই তাহলে কি হবে? ভূমি বাই লম্ব। তারপরে 1 গুণ করে দিলে কি হবে? এই ভূমি বাই লম্বই আসবে। তার জন্য আমরা এত ডিটেইলসে গেলাম না। এখন cot থিটা ইকুয়াল টু কি আমরা এটা থেকে দেখতে পারি, এই সরবুজ থেকে cot থিটার বিপরীত কি? tan থিটা। তাহলে কি 1/tan থিটা হইব, মানে tan থিটা উল্টিয়ে যাব, উল্টে গেলে কি হবে? তাহলে ভূমি বা ভূমি উপরে যাব, ভূমি যাবে উপরে আর লম্ব আসবে নিচে, লম্ব আসবে নিচে। এই গেল আমাদের আরো 6টা সূত্র। কিভাবে আসলো? এই sin এর বিপরীত কি? cosec, cos এর বিপরীত কি? sec, tan এর বিপরীত কি? cot। এটাও কিন্তু আমরা এই সরবুজ দিয়ে মনে রাখছি। দেখছো সরবুজের কি পাওয়া? একটা সরবুজ দিয়ে সবকিছু মনে রাখার টেকনিক। এখন এখন আছে আমাদের কি সূত্র? আরেকটা সূত্র আছে, ভুলে গেছি, স্বীকৃতি। tan থিটা কি হয়? tan থিটা, tan থিটা তো হয় আমরা জানি কি? tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, ঠিক আছে? 1/cot থিটা, ঠিক আছে? tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। আবার tan থিটা আরেকটা হয়, tan থিটা ইকুয়াল টু 1/1 কি হয়? tan থিটা 1/sin/cos থিটা, সরি, sin থিটা বাই cos থিটা। এটা এই সূত্রটা তুমি এই সরবুজ থেকে মনে রাখতে পারো। এই দেখো tan থিটা ইকুয়াল টু sin/cos থিটা, sin/cos থিটা, tan থিটা ইকুয়াল টু এই sin/cos থিটা। আবার tan থিটা ইকুয়াল টু sec/cos থিটা, এটাও। এখন আবার কি লিখতে পারি? tan থিটা ইকুয়াল টু sec থিটা বাই cos থিটা, sec থিটা বাই cos থিটা। আর এই যে অঙ্ক এইটুকু, এই sec থিটা বাই cos থিটা তোমার tan থিটা যাইতে হবে, tan থিটা থেকে sec থিটা বাই cos যাইতে হবে, কিভাবে যাইতে হবে? এই ইকুয়েশনগুলো যখন হতে পারে না মাথা নিতে পারবে, তখন তুমি কি এসএসসি ইকোনমিক করতে এই যে আমি কেন লিখলাম sec থিটা বাই, এখন প্রমাণ করি। এই দেখো sec থিটা বাই cos থিটা, আচ্ছা তোমরা মনে রাখবে tan থিটা এর দিকে গেলে sec থিটা বাই cos থিটা, আর এদিক দিয়ে গেলে sin থিটা বাই cos থিটা। একটু বড় cot theta equal to কি লিখতে পারি? এদিক দিয়ে গেলে cos by sin theta, cos theta by sin theta। এদিক দিয়ে গেলে দেখো, এদিক দিয়ে গেলে কি? cos theta by sin theta। আর যদি এদিক দিয়ে যায় এটা কোনটা? cot theta টা, তাহলে cos theta by sec theta, cos theta by sin theta। এদিক দিয়ে গেলে কি? cosec theta by sec theta, COSEC, cosec theta by sec theta, এটা বুঝছো? tan theta sin theta by cos theta। এখন প্রমাণে যাই, ঠিক আছে? এগুলা মনে থাকবে তো। এই tan theta equal to 1/cot theta এর বিপরীত রাশি হিসেবে পাইছি। এখন এখানে tan theta equal to sin by cos theta, এটা তো আমরা এমন পোলাপাইন আছি যে মুখস্থ করতে পারবো না। তাদের জন্য এই সরবুজ থেকে tan theta এদিকে যাইবা, ঠিক আছে? ফার্স্টে এদিকে যাবে, নিচের দিকে যাবে, তাহলে কি পাবো? sin, মাঝখানে কি বাই, তারপরে কি cos, তাহলে tan theta equal to sin theta by cos theta। তারপরে উপর দিকে যাইলে sec theta by cos theta। তারপরে cot theta এর ক্ষেত্রে এদিক দিয়ে আসবা, নিচের দিকে তুমি আসবা, তো cos theta by sin theta। আর cot theta এর উপর দিকে গেলে cot theta equal to cosec theta by sec theta। বুঝছো? ক্লিয়ার হইছে?
লেখনিটা মুছাই দেই। এখন প্রমাণ করি যে এটা ওই দোকানে। দেখো sin থিটা আমরা কি লিখতে পারি? sin থিটা মানে sin থিটা কি আরেকটু আগে পড়াইছিলাম, sin থিটা মানে কি এটা বিপরীত। sin থিটার বিপরীত ওইদিকে কি আছে? কর্ণের বিপরীতে cos থিটা আছে, cosec থিটা আছে। তাহলে sin থিটার ভিতরে কি লিখতে পারি? এই মাঝখানে 1 আছে, 1 বাই cosec থিটা, 1 বাই cosec থিটা, c o s e c cosec থিটা, 1 বাই cosec থিটা। আর নিচে কি লিখতে পারি? sin থিটার পরিবর্তে cos থিটার পরিবর্তে 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা, sec থিটা, sec থিটা। এখন ভাগ সম্পর্ক যদি আমরা গুণ সম্পর্কে রূপান্তর করি তাহলে কি হয় দেখো, এই যে এদিকে লিখে আছে এটা এদিকে আসছে আর কি, এটা আছে পরের লাইন আর কি। আচ্ছা 1 বাই cos থিটা, ঠিক আছে। এখন 1 বাই cos থিটার দিকে থাকুক, cosec থিটা, c o s e c cosec থিটা। এটা যদি ভাগ সম্পর্ক, এখন গুণ সম্পর্ক হলে কি যাবে? উল্টে যাবে, 1 উপরে যাবে আর sec থিটা নিচে আসবে। এখন 1 যদি না উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, 1 আসবে নিচে আর sec থিটা কি উপরে যাবে, s e c sec থিটা, sec থিটা উপরে যাবে। এখন গুণ করে দেই তাহলে কি আসে? sec থিটা বাই cosec থিটা, s e c sec থিটা বাই c o s e c cosec থিটা। বুঝছো sec থিটা বাই cosec থিটা কিভাবে আসছে? আচ্ছা এটা মনে হয় দেখা যায় না, উপরে লিখি এটা। এই গুণ করে দিলে 1 আর sec থিটা গুণ করে দিলে কি হয়? 1 আর sec থিটা দিলে sec থিটা আর cosec থিটা আর 1 গুণ করলে c o s e c cosec থিটা। বুঝছো? tan থিটা = sec থিটা cosec থিটা কিভাবে হয়? sin থিটা cos থিটা থেকে আমরা প্রমাণ করে দেখালাম যে sec থিটা cosec থিটা হতে পারে। কিভাবে? এই যে বিপরীতের সাহায্যে, যেমন sin থিটা cos 1 বাই cos থিটা, cot থিটা 1 বাই tan থিটা, এগুলোর সাহায্যে, এই ষড়ভুজের সাহায্যে আমরা যা এখন শিখছি সবকিছু এই ষড়ভুজের সাহায্যে শিখছি। বুঝছো? এই cot থিটাটা এরকম। আচ্ছা cot থিটাটাও দেখাই। আচ্ছা দেখেন একটা যেহেতু দেখাইছে এটার মধ্যে মুছাই কি লিখতে পারি? আমি একটা মোবাইলে দেখেন না আইতে দিমু না, সরি, এই tan থিটা = sin থিটা বাই cos থিটা, আবার কি লেখা যায়? sec থিটা বাই cosec থিটা, sec থিটা বাই cosec থিটা। আর cos থিটা কি লেখা যায়? cosec থিটা বাই sec থিটা, cot থিটা cosec থিটা বাই sec থিটা। লাগলে এটা বুঝছো নি? না বুঝতে ভিডিওটা আবার কিছু থেকে করবা, ঠিক আছে? আচ্ছা গেল। প্রশ্ন লিখে নিয়ে পরীক্ষায় তো তোমার কোন দিকে যাবে না দিকে না যাবে, এখন কিভাবে বুঝবো যে কোনটা লম্ব কোনটা অতিভুজ? এখন আমরা যদি রোল সামথিং এটা কোন, তাহলে এটা কি 90 ডিগ্রি। কোণের বিপরীতে আমরা অতিভুজ চিন্তা করব, কোণের বিপরীতে কি, কোণের সাথে অতিভুজ চিন্তা করব, কোণের সাথে। কোণের বিপরীতে কি লম্ব চিন্তা করব সব সময়। কোণের বিপরীতে কি লম্ব, কোণের বিপরীতে লম্ব, তারপরে সব ঠিক হয়ে যাবে। লম্ব, লম্বের সাথে কি থাকে? কোণের সাথে আর লম্বের সাথে সংযুক্ত কি থাকে? অতিভুজ। আর এই লম্ব এবং সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেদিকে থাকে এইকেই বরাবর ভূমি থাকে। এই লম্বের 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেই প্রান্তে থাকে ওই প্রান্ত বরাবর কি ভূমি থাকে, ভূমি থাকে, ভূমি। বুঝছো? আচ্ছা আরেকটা দেই তোমাদেরকে।
এই ধরো এদিকে থিটা। এখন বলো ভূমি কোনটা, লম্ব কোনটা, অতিভুজ কোনটা? এখন আমরা কি শিখছিলাম যে থিটার অপর পাশেই লম্ব থাকে। থিটার অপর পাশ কোনটা? থিটার বিপরীত পাশ এইটা, এটা কি লম্ব। লম্ব, লম্বের সাথে যে কোণ 90 ডিগ্রি, ওই বিন্দুতে কি থাকে? ওই বিন্দুতে থাকে কি, এই যে এই বিন্দুতে যে রেখা থাকবে এটা কি হলো ভূমি। ভূমি। আর এটা কি থাকবে? আর যেটা বাকি থাকবে এটা কি অতিভুজ। অতিভুজ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন পিথাগোরাসের উপপাদ্য, যেটা এসএসসি লেভেলে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। যেমন আমাদের দেয়ালের সাথে একটা মই আছে, কত ডিগ্রি কোণে দেয়ালের মই আছে, তারপরে গাছটা ভাঙছে কতটুকু তুফানে, গাছটা ভাঙছে, এই সব রিলেটেড সবকিছু আমরা এই সূত্র দিয়ে, যে সূত্রগুলো পড়াইছি এগুলা আবার সাথে অতিভুজ। অতিভুজকে স্কয়ার করলে যেই মান হয় ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার করলে সেই মান হয়। এখন এটা অতিভুজ, তাহলে অতিভুজকে স্কয়ার করলে, অতিভুজকে স্কয়ার করলে যেই মান হয় ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, লম্বকে স্কয়ার করলে সেই মান হয়। আশা করি এটা পারো, তাও একটু দেখাইলাম আর কি। এখন অতিভুজ যদি আমাদের হয় কত, 3 4 5 ধরলাম। অতিভুজ যদি হয় আমাদের 5, তখন কি হবে 5 স্কয়ার ইকুয়াল টু ভূমি কি 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। ঠিক আছে, এটা হবে, বুঝছো? এটা ইকুয়াল টু এটা হবে। এখন যদি আমাদের কোনো জায়গায় যদি বলা হয় যে ভূমি 5 লম্ব 4, লম্ব 4 অতিভুজ 5, এখন ভূমি বার করো, মানে এটা দেওয়া নাই, এখন কি করবা? তাহলে কি করে আমরা জানি অতিভুজকে স্কয়ার করলে যে মান হয় ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে কি ভূমি স্কয়ার মানে x, ভূমি দেওয়া নাই, x স্কয়ার ধরলাম x আর কি লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখন x টা ওইদিকে নিলে কি হয়, যে আমরা আমাদের কাঙ্ক্ষিত x দরকার। এখন x যদি এখানে রাখি, ওইদিকে 4 গেলে কি হয় 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের x এর মান কি আসে, আচ্ছা সেপারেট করে নেই, x ইকুয়াল টু বাম দিকের পুরোটা ডান দিকে, ডান দিকের পুরোটা বাম দিকে, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, x স্কয়ার ইকুয়াল টু। এখন যদি x এর মান বাইর করতে যাই, এখানে কি আছে স্কয়ার আকারে আছে, স্কয়ার কাটা দিতে হলে কি করতে হবে, উপর পাশে রুট করতে হবে, রুট s স্কয়ারে কাটা, আর এদিকে রুট করলে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। রুট যেহেতু যেই সময়ই করবা তা প্লাস মাইনাস দিতে হবে, ইকুয়াল টু 5 স্কয়ার কত 25, 25 মাইনাস 4 কত 16, 25 মাইনাস 16 কত 25 মাইনাস 16 9, 9 আসে, রুট 9 মানে কি 3 প্লাস মাইনাস 3। ঠিক আছে, বুঝছো? যদি একটা আমাদের ভূমি না দেওয়া থাকে বা লম্ব না দেওয়া থাকে, আমরা কি করব, এই যেটা দেওয়া থাকবে এটাকে এক পাশে রাখবো, আর অন্য গুলোকে এক পাশে নিব, তারপরে আমরা রোড করে দেব, বের হয়ে যাবে आंसर। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন আমাদের শুধু আমাদের একটাই টাইপ বাকি আছে, সেটার একটা সূত্রটা বাকি আছে, চতুর্ভাগ। একটা ভাগ। ঠিক আছে, এখন আমাদের পৃথিবীতে এই যাই হোক 360 ডিগ্রি বেশি কিন্তু ঘুরে যায়, আমি ঘুরবো 360 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু কি 90 ডিগ্রি, আশা করি জানো তোমরা, এতটুকু কি 60 ডিগ্রি, এতটুকু না 2/3, 270 ডিগ্রি, এতটুকু কি 360 ডিগ্রি। এখন পায়ের মান আমরা জানি কত, রেডিয়ানে, রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ানে পায়ের মান কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। পাই বাই 2 মানে কি, পাই বাই 2 মানে কি, পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, পাই বাই 3, পাই বাই 3 কত, পাই বাই 3 মানে 90 ডিগ্রি রে যদি
180 ডিগ্রি 3 দ্বারা ভাগ দিলে কত? 180 ভাগ 3 60 ডিগ্রি। এইভাবে আর কি, পাই মানে 180 ডিগ্রি, 2 পাই হলে তাহলে কি হয়ে যাবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি তাহলে একটা পাই হলো পাই বাই 2, আর এটা হলো পাই বাই 2 পাই বাই কত? হলো পাই প্লাস পাই বাই 2, ঠিক আছে? পাই প্লাস পাই বাই 2, আর এটা 2 পাই। আশা করি বুঝতে পারছো। এখন এটাতে আমাদের কাজ কি? একটু বড় করে আঁকি, সবগুলো মুছে দিই, কিছু দরকার নেই, কিছু সরবুজে দরকার নেই, সম্পূর্ণ আলাদা কেটে। যদি আমরা দেখি একটু বড় করে আঁকি, এদিকে সূত্র, ঠিক আছে? আমাদের পরীক্ষা থাকতে পারবে কি, ধরো cos আলফা, cos থিটা লিখি, আলফা লেখার দরকার নেই, কারণ সবকিছু থিটা দিয়ে আমরা আইছি। হাফ হলে আবার রেঞ্জ দেওয়া আছে কি, রেঞ্জ দেওয়া আছে 0 ডিগ্রি থেকে বড় হইতে হইব, ঠিক আছে? এই থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হইতে হইব এবং 180 ডিগ্রি থেকে ছোট হইতে হইব। এখন কিভাবে বুঝবো এই কসটা কোন জায়গায় আছে? তার জন্য আমরা একটা টিক ফলো করব, যে অল স্টুডেন্ট স্টুডেন্ট টেক কেয়ার, CARE, টেক কেয়ার, ঠিক আছে? এখানে হবে কি অল স্টুডেন্ট, এখানে হবে স্টুডেন্ট, এখানে হবে কি টেক, এখানে হবে কি CARE, কেয়ার, ঠিক আছে? এখানে হবে CARE, কেয়ার। অল মানে কি, এখানে সবকিছু পজিটিভ, ঠিক আছে? আর স্টুডেন্ট মানে কি সাইন, এখানে সাইন পজিটিভ। এখন আমরা ওই সরবুজে কি করছিলাম, সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত কোসেক, এখানে কোসেকও পজিটিভ। আচ্ছা, প্রথম বিপরীতটি না লিখি। এখানে কি 10 মানে কি, টেক মানে কি 10 পজিটিভ, এখানে সাইন পজিটিভ। কেয়ার মানে কি কস, এখানে কি কস পজিটিভ, ঠিক আছে? যদি আমরা চতুর্ভাগে, তাহলে আমাদের কি মাত্র কয়টা লেখা হয়েছে? 3টা, আর অল লেখা হয়েছে। এখন আমাদের আরো 3টা রয়েছে, কারণ সাইনের বিপরীত কি কোসেক, কোসেকও এই ঘরে পজিটিভ। তারপরে tan এর বিপরীত কি কট, কটও এই ঘরে পজিটিভ। তারপর কি cos এর বিপরীত কি sec, secও আমাদের এই ঘরে পজিটিভ, secও আমাদের কি এই ঘরে পজিটিভ, ঠিক আছে? বুঝছো না? বুঝো নাই, ঠিক আছে? কিন্তু এগুলা অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা মনে রাখো, বুঝবা। এখন একটা ম্যাথ করাইলে বুঝবা, ছোটখাটো একটা ম্যাথ করামু। এখানে রেঞ্জ কি আছে? রেঞ্জ আছে কি 0, এটা কিন্তু প্রশ্ন আর কি, কনসেপ্ট রেঞ্জ, এটা এগুলো প্রশ্ন, এটা রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জটা কেন দেওয়া এখন বুঝতে পারবা। 0 ডিগ্রি, 0 ডিগ্রি আমাদের কোন জায়গায়? এই জায়গা, ঠিক আছে? 0 ডিগ্রি হতে থিটার মান 2 পাই, সরি 180 ডিগ্রি না, 2 পাই। 2 পাই মানে কত? 360 ডিগ্রি। ডিগ্রিতে লিখি প্রথম 360 ডিগ্রি, ঠিক আছে? 0 ডিগ্রি হতে 360 ডিগ্রি, তাইলে 0 ডিগ্রি এটা, তারপরে এটা কি 90 ডিগ্রি, এটা কি 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আর এটা কি 360 ডিগ্রি। এখন 0 ডিগ্রি হতে এখানে মানে 0 ডিগ্রি 360 ডিগ্রির মধ্যে cos এর মান হাফ, কোন জায়গায় আছে? এখন আমরা কি শিখছি? আমরা শিখছি cos আছে, কেয়ার মানে cos, মানে cos মানে এই ঘরে আছে, মানে 360 ডিগ্রি যে ঘরে আছে, এই ঘরে 360 ডিগ্রি মাইনাস বাই মাইনাস আমাদের cos, মানে 2 পাই 2 পাই মাইনাস এই আমাদের cos, ঠিক আছে? এই ঘরে cos আরেকটা cos কোন জায়গায় বলো তো? এই দেখো এখানে অল লিখছি, এখানে sin পজিটিভ, cos সবকিছু পজিটিভ, পজিটিভ। তাহলে আমরা দুইটা একটা হলো অলের মধ্যে, আরেকটা হলো সেকের মধ্যে। অলেটা কি হইব? অলেটা হইব এই 2 পাই পাই বাই 2,
π/2 মাইনাস থিটা, ঠিক আছে? এটা হইবে, আচ্ছা বুঝতে পারবো এখনই, সমস্যা নেই। এই ম্যাথটা করি। এখন 60 ডিগ্রি কত? 60 ডিগ্রি কত আমরা জানছিলাম। 60 ডিগ্রি কত ওই সময়, যেমন এই পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, π/2 এগুলা লিখছিলাম জানি আরেকটু আগে। π/2 90 ডিগ্রি, π/3 যদি পাই যদি 180 ডিগ্রি হয়, π/3 তাহলে 180 ডিগ্রি ভাগ 3, তাহলে 180 ডিগ্রি ভাগ 3 হলে 180 ডিগ্রি ভাগ 3, ঠিক আছে? 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। এখন আমাদের অঙ্কে কি বলছে? হাফ, ঠিক আছে? হাফ। এখন হাফের মানটা আমরা বার করব। এগুলা মানে দেখে রাখো, এইগুলো এখনই কাজে লাগবে। হাফের মান বার করব। হাফের মান কিভাবে বার করে? ক্যালকুলেটরের মধ্যে আমরা শিফট চাপমু, তারপরে cos চাপমু, তারপরে cos মানে ইনভার্স হবে। শিফট আর cos চাপলে কি ইনভার্স হবে, তারপরে হাফ বসাই দেব এখানে। হাফ হাফ বসাই দিলে কি আসে? 60 ডিগ্রি আসে, দেখো। যদিও না দেখা না যায় 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? আচ্ছা আমরা লিখি cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, ঠিক আছে? cos 60 ডিগ্রির মান কত? মানে কত? cos 60 ডিগ্রি, cos কাটা থিটা ইকুয়াল টু কি থাকে? cos কাটা উভয় পক্ষ থেকে থিটা ইকুয়াল টু থাকে 60 ডিগ্রি। আমরা জানি 60 ডিগ্রি ইকুয়াল টু কি? এই যে π/3 মানে কি 60 ডিগ্রি, তাহলে π/3। এখন একটা মান পেলাম আমরা, ঠিক আছে? cos 60 ডিগ্রি একটা মান পাইছি, কিন্তু আমরা এখানে দেখছি কি অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে এখানে একটা পাবো আর এখানে একটা পাবো। এই 360 ডিগ্রিতে একটা পাবো, 360 ডিগ্রি আগে মানে 360 ডিগ্রি মাইনাস থিটার একটা পাবো আর এখানে একটা পাবো। এখন আমরা দেখি এটাকে আমরা কি করছিলাম? 360 ডিগ্রি এদিকে কোনো যদি পড়ে তাহলে কি হবে? 2π মানে 360 ডিগ্রি মাইনাস থিটা। এখন থিটা আমাদের কি? π/3। কেমনে পাইলাম? ওই যে cos ইনভার্স করে থিটা π/3, ঠিক আছে? একটা মান, আরেকটা মান আমাদের দরকার। এখন এটা হলো একটা মান যে বার করছে, এটা হলো ফার্স্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্টসে। এখন কি ফোর্থ কোয়াড্রেন্টসে আছে। এখানে আমাদের আরেকটা মান আছে, কারণ এখানে কেয়ার পড়ছে মানে আমাদের ফর্মুলার মানে কেয়ার পড়ছে কি অল স্টুডেন্ট টেক কেয়ার পড়ছে, তার মানে এখানে একটা cos পাবো, এখানে একটা cos পাবো। একটা cos আমরা অলরেডি পেয়ে ফেলছি, এটা হলো কি ফার্স্ট কোয়াড্রেন্টসের মানে 60 ডিগ্রি। এখন আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টস পাইতে হলে কি? আমরা সেকেন্ড কোয়াড্রেন্টস পাইতে হলে কিভাবে যাবো? ফার্স্ট কোয়াড্রেন্টস ফার্স্টের থেকে ফোর্থে, ফার্স্টের থেকে ফোর্থে, এটা হলো ফার্স্ট, এটা 20, এটা থার্ড, এটা ফোর্থ, ঠিক আছে? ফার্স্ট থেকে ফোর্থে কিভাবে ফোর্থে কিভাবে যাব? 2π মানে কি 360 ডিগ্রি। এই যে একটা ঘুরান দিলাম 360 ডিগ্রি। এখন আমাদের কোনটা কোন দিকে? এই জায়গায়, তাহলে 360 ডিগ্রি 2π মাইনাস থিটা। এখন আমরা 2π মাইনাস থিটা পাইছি তো। এখন এইখানে দেখো থিটা মানে কি? থিটা ইকুয়াল টু π/3। এই যে থিটা ইকুয়াল টু π/3। এখন 2π থিটা ইকুয়াল টু 2π মাইনাস π/3। কেন মাইনাস π/3 দিলাম এটা তো বুঝছো। এই যে আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টস থেকে ফোর্থ কোয়াড্রেন্টসে আসতে হলে আমাদের 2π এর সাথে মানে 360 ডিগ্রির সাথে মাইনাস কিছু করলে আমরা কি মাইনাস থিটা করলে আমরা কি ফোর্থ কোয়াড্রেন্টসে আসি। তার জন্য এই 2π থেকে আমাদের থিটা কি এখানে থিটার ভ্যালু আমরা কি cos ইনভার্স দিয়ে বার করলাম যে cos 60 ডিগ্রি মানে π/3। এখন আমরা যদি এটা করি লসাগু 3 আর 2π এর 2π 3 এর 3 তে ভাগ দিলে পাই, ঠিক আছে? প্লাস পাই। কয়টা গেল? পাই ভুল করে ঠিক আছে? 2π এক গুণ হবে, কিছু নাই, মাইনাস মিলে যাবে, তাহলে কি পাই? 6π মাইনাস পাই তাহলে 5π বাই 3, ঠিক আছে? 5/3। এই দেখো 5/3 আমরা দেখো এখানে পাইছি কি 5/3 আর এখানে পাইছি কি 5π/3।
এই দেখো ক্যালকুলেটর উঠাও, এটা মানে কি আসবে এই সুবিধা 3 260 পাই মানে কি 180 ভাগ 3 কত আসছে 60 দেখছো। এখন পাই বাই 3 5 পাই বাই 3 5 মানে কি পাই মানে 180 গুণ 5 গুণ 5 নিচে কত 3 60 ডিগ্রির মান দেখো কত ইয়ে দুটোটার মানে কি আসবে এই হাফ আসবে দুটোটার মান, ঠিক আছে দুটোটার মানে হাফই আসবে। cos এর মানও ইয়া cos 60 ডিগ্রি মানে পাই বাই 3 ও হাফ আসে, আর এখানে 5 পাই বাই 3 ও হাফ আসে। আচ্ছা আমাদের ক্লাস এখানে শেষ করলাম, সকল সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং সকল সূত্র আয়ত্ত করে এই চ্যাপ্টারের উপর বস করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার ভিডিও এখানেই শেষ। আরো মজাদার ভিডিও দেবো, কিন্তু ফিজিক্সের উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, সময় সাপেক্ষে হলে দেবো। ফিজিক্স তোমরা আচ্ছা কমেন্টে জানিও কি ভিডিও দরকার তোমাদের। আমার এটা ফার্স্ট ভিডিও করা, তার জন্য একটু নার্ভাস ফিল করছিলাম নাকি। আচ্ছা তোমরা কি হিসাবে নিচ্ছ আমি জানি না, ক্ষমার চোখে দেখবা। আসসালামু আলাইকুম, ভিডিও শেষ করছি। যে সময় বলছেন না সমস্যা নেই, কিছু না সুন্দর ক্লাস ভালো দিলাম লাস্টে যে কিসে ওইটা করে দাও না কে আমাদের হাল ছাড়া দিছিল কেমনে কথাই আগে শুরু বেলায় কথা আমরা রাখতে থাকে গলাতে তুই আবার করতাম নাকি? হ্যাঁ আবার করতাম ভিডিওটা না না পাইটা উঠে যাই দিল কিন্তু বস না পাইটা উঠে মিলাইলে মনে হলো বেটা আরো সমস্যা কারণ লাগবে দরকার ওই যে এই সমস্যা ছিল না মুসাদা কারণ দরকার। আচ্ছা মুসাদা আমি টুটু মুচি টুটি লিখছি না ফুল তো অনেক কম লাগে আপনার একটা কাম থাকে হ্যাঁ এটা দেখুন अन्य वालों मदद रिमूव चलाएगा ना ना देखो तो कर मैं अब लास्ट टाइम लोग भेजे आई मुझे काम आ रहा है शॉट का कैंसिल तो हम ये देख रहे हैं देखिए कि बोलो ही कैमरे में कैसे मेरे अंदर समस्या नहीं है আমার মুখ দেওয়া যায় না, মুখ দেওয়া তুই ভালো দিয়ে স্পষ্ট দেওয়া যায় এটা হ্যাঁ ফুল দেওয়া দেওয়া যায় ভিডিও কাটতে চাইছিস না যে দেখুন না এই গ্যালারি মোবাইল গরম হয়ে গেছে এসে লাগার লাগবে না এরকম গরম হয় নাই ক্যামেরা চালু করে রাখছেন দিকে ব্যাটারিও খাইছে গরম হয়েছে ওইটা তুই লাগাস তাই তুই আমরা কেন লাগান মোবাইলটা নষ্ট করে কোনো ভিডিও 10টা এখানে দিস কিতে আমি দিব না ল্যাগ দিব না লাইটটা জ্বালায় রাখছি এটা লাইটের ভিতরে পুরো একটা পাওয়ার খেলা ও সাইড লাইট দস না তো লাইট লাগায় না দরকার হলে লাইট আমারটা যে লাগা রাখবে ফ্যান ডাবল করতে এদিকে দাও তুই ক্যামেরাটা যাতে শান্ত থাকে না লাইট লাগায় না লাইট ছাড়া দেওয়া যায় না কেডা কাটটা দিত ভিডিওটা কি করছিস রাহান এটা আমি দেখেন